রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করবে বললেন জেলেনস্কি। গুয়াতেমালা পাহাড়ি খাদে বাস পড়ে নিহত 15, আহত 19 জন। আগেও বাস খাদে পড়ে 50 জনের মৃত্যু হয়েছিল। যুক্তরাষ্ট্রের তীব্র তুষারঝড়, জরুরি অবস্থা জারি, বৈরী আবহাওয়ায় হাজারো ফ্লাইট বাতিল, প্রভাব পড়ছে স্থলপথেও। এবং সূচিকে উৎখাতের পর মিয়ানমারে অনুষ্ঠিত হলো প্রথম ধাপে ভোট গ্রহণ, দ্বিতীয় দফায় হবে 11 জানুয়ারি। জানুয়ারির শেষে ফল ঘোষণা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন এলাকায় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলার প্রায় 500 ড্রোন ও 40টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, স্থানীয় সময় শুক্রবার থেকে শুরু হওয়া এই হামলা শনিবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। এমন হামলার পর রাশিয়া ওয়াশিংটনের মধ্যস্থতায় চলমান শান্তি প্রচেষ্টার বিরুদ্ধে বলে মন্তব্য করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় আলোচনায় বসার কথা দুদেশের। মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত 15 জন নিহত হয়েছেন। শনিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় ইন্টার আমেরিকান হাইওয়েতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত 19 জন যাত্রী। নিহত ব্যক্তিদের মধ্যে 11 জন পুরুষ, 3 জন নারী এবং একটি শিশু রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটি গুয়াতেমালা সিটি থেকে মেক্সিকো সীমান্তবর্তী সান মার্কোস বিভাগের দিকে যাচ্ছিল। পথে টোটোনিকাপান বিভাগের মধ্যবর্তী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 75 মিটার গভীর একটি খাদে পড়ে বাসটি। সঠিক কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে কুয়াশা বা যান্ত্রিক ত্রুটি এই ঘটনার কারণ হতে পারে। 2025 সালের শুরুতে গুয়াতেমালা সিটির বাইরে একটি বাস খাদে পড়ে 50 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। তীব্র শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের জনজীবন বিপর্যস্ত। ভারী তুষারপাত ও বরফে ঢেকে গেছে নিউ ইয়র্ক সহ একাধিক রাজ্য, যার প্রভাব পড়েছে স্থল ও আকাশপথে। বাতিল ও বিলম্বিত হয়েছে হাজারো ফ্লাইট। পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে নিউ ইয়র্ক ও নিউ জার্সি প্রশাসন। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে বিস্তারিত। তুষার আর বরফের দাপটে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। স্থানীয় সময় শনিবার ভোর থেকে নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া ও ম্যাসাচুসেটসের বিস্তীর্ণ এলাকায় আঘাত হানে শীতকালীন এ ঝড়। নিউ ইয়র্ক রাজ্যের বিভিন্ন এলাকায় 1 ফুট পর্যন্ত তুষারপাত পড়তে দেখা গেছে। মধ্যাঞ্চলীয় সিরাকিউজ থেকে শুরু করে লং আইল্যান্ড পর্যন্ত বরফে ঢেকে গেছে সড়ক ও বসতি। জাতীয় আবহাওয়া অফিসের তথ্য বলছে, রাতের মধ্যে নিউ ইয়র্কে 2 থেকে 4 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়ে থাকে। সেন্ট্রাল পার্কে রেকর্ড করা হয়েছে 4.3 ইঞ্চি বরফ, যা 2022 সালের পর সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন। নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানান নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। ঝড় পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি। এই মুহূর্তে চরম বিপজ্জনক, প্রাণঘাতী উচ্চগতির বাতাস ও তুষার ঝড়ের আঘাত দেখা যাচ্ছে। পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জীবননাশের শঙ্কা তৈরি করেছে। ঝড়ের প্রভাব পড়েছে বিমান চলাচলেও। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা পর্যন্ত যুক্তরাষ্ট্র জুড়ে বাতিল বা বিলম্বিত হয়েছে 9,000-এরও বেশি ফ্লাইট। নিউ ইয়র্কের প্রধান 3টি বিমানবন্দরে সবচেয়ে বেশি বিপর্যয় দেখা গেছে। যাত্রীদের ভোগান্তি কমাতে আমেরিকান এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স ও জেটব্লু এয়ারওয়েজ ফ্লাইট পরিবর্তনের ফি সাময়িকভাবে মওকুফের ঘোষণা দিয়েছে। এদিকে পেনসিলভানিয়া ও ম্যাসাচুসেটসের বড় অংশ জুড়ে জারি রয়েছে আইস স্টর্ম সতর্কতা। নিউ জার্সি ও পেনসিলভানিয়ার অনেক মহাসড়কে ভারী যান চলাচলে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। নিউ জার্সির ভারপ্রাপ্ত গভর্নর জানান, এ ঝড় ছুটির মৌসুমের যাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে ঘরে থাকার অনুরোধ জানান তিনি। আবহাওয়ার উন্নতি শুরু হলেও কর্তৃপক্ষ বলছে, বরফ গলে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। সতর্কতা না মানলে দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাচ্ছে। ফলে উত্তর পূর্ব যুক্তরাষ্ট্রে হওয়া শীতকালীন এ ঝড় এখনও ভ্রমণ ও জনজীবনে বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। ইমতিয়াজ আহমেদ, আরটিভি।
2021 সালের সামরিক অভ্যুত্থানের পর প্রথমবারের মতো নির্বাচন আয়োজন করেছে মিয়ানমারের সেনা শাসকরা। তবে জাতিসংঘ, মানবাধিকার সংগঠন ও বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি এই নির্বাচন মোটেও স্বাধীন, সুষ্ঠু কিংবা বিশ্বাসযোগ্য নয়। চলমান গৃহযুদ্ধের মধ্যেই দেশজুড়ে সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়ে গেল প্রথম ধাপের ভোট গ্রহণ। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। তীব্র বিতর্ক আর সহিংসতার ছায়ায় মিয়ানমারে শুরু হয়েছে সাধারণ নির্বাচন। 2021 সালে নির্বাচিত সরকার উৎখাত করে ক্ষমতা দখলের পর এই প্রথম জাতীয় নির্বাচনের আয়োজন করল দেশটির সামরিক জান্তা। রোববার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হলেও দেশটির 330টি টাউনশিপের মাত্র 1/3 এলাকায় ভোট হচ্ছে। 65টি টাউনশিপে ভোট সম্পূর্ণ বাতিল করা হয়েছে। ভোটারদের বড় অংশই মধ্যবয়সী, তরুণদের উপস্থিতি খুবই কম। ব্যালটে থাকা অধিকাংশ দলই সামরিকপন্থী। বিরোধীদের অভিযোগ, এই নির্বাচন আসলে একটি নাটক। এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ, পশ্চিমা দেশ ও মানবাধিকার সংগঠনগুলো। 2020 সালের নির্বাচনে ভূমিধস জয় পাওয়া অং সান সুচি এখনও আটক। শুধু তাই নয়, বিলুপ্ত করা হয়েছে সুচির দল এনএলডিকে। বিরোধী ও সেনাবিরোধী কোনো দলই নির্বাচনে অংশ নিতে পারেনি। ধারণা করা হচ্ছে সেনাবাহিনী ঘনিষ্ঠ ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি সবচেয়ে বড় দল হিসেবে জয়ী হবে। ভোট দেওয়ার পর সামরিক বাহিনী প্রধান মিন অং লাইং দাবি করেন এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে এবং এটি দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার পথে নেবে বলেও জোর দাবি জানান সামরিক বাহিনী প্রধান। তবে মিন অং লাইংয়ের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ। বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচনের মাধ্যমে সামরিক জান্তা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা করছে। তবে বাস্তবতা হলো, এই ভোট মিয়ানমারের সংকটের কোনো সমাধান আনবে না, বরং সংঘাত ও বিভাজন আরও দীর্ঘায়িত করবে। আগামী 11 ও 25 জানুয়ারি হবে আরও 2 দফার ভোট গ্রহণ। ইমতিয়াজ আহমেদ, RTV। বিটকয়েন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোভিডের সময় বৈশ্বিক অর্থনীতির নানা অনিশ্চয়তায় বিটকয়েনের দাম বাড়লেও এখন ভিন্ন পরিস্থিতি। চলতি বছর সোনার দাম 71% বাড়লেও ডিজিটাল সোনা হিসেবে পরিচিত বিটকয়েনের দাম কমেছে 6%। অর্থাৎ ক্রেতারা ডিজিটাল সোনা ছেড়ে প্রকৃত সোনার দিকে মনোযোগী হয়েছেন বলে মন্তব্য করেছে অর্থনৈতিক বিশ্লেষকেরা। অনিশ্চয়তার মধ্যে বিটকয়েনের মূল্যবৃদ্ধি বাস্তবতা থাকলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। কিন্তু সোনার সামনে বিটকয়েন কেন জৌলুস হারালো তাই জানাচ্ছেন ইমরুল হাসান। বিটকয়েনকে একসময় মনে করা হতো ডিজিটাল সোনা। মহামারী কোভিডের সময় বিটকয়েনের দাম অনেকটাই বেড়েছিল। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার আগে পরেও দাম বেশ কিছুটা বেড়েছিল। তবে দ্য গার্ডিয়ানের সংবাদে বলা হয়েছে, তাত্ত্বিকভাবে সোনার মতো বিটকয়েনের মূল্য বৃদ্ধির সম্ভাবনা থাকলেও বাস্তবে তা হয়নি। বাজার বিশ্লেষকেরা বলছেন, অনিশ্চয়তার সময় বিনিয়োগকারীরা বিটকয়েনেও বিনিয়োগ করে থাকেন। অর্থনৈতিক দিক থেকেও বিটকয়েনের মূল্য বৃদ্ধির বাস্তবতা ছিল বলে মনে করেন অনেকে, কিন্তু বাস্তবতা তার ধারে কাছেও নেই। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি চরম পর্যায়ে উঠেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ভাষ্য অনুযায়ী দেশটির জাতীয় ঋণের পরিমাণ এখন মোট জাতীয় আয়ের 125%। 2030 সালের মধ্যে তা 143% উঠবে, অর্থাৎ ইতালি ও গ্রিসের মতো দেশের চেয়ে যুক্তরাষ্ট্রের ঋণ বেড়ে যাবে। এছাড়া বিটকয়েনকে প্রযুক্তি নির্ভর উচ্ছ্বাসের বাহন হিসেবে ধরা হলে এআই বিপ্লব তার পালে অন্তত কিছুটা হাওয়া দেবে, এমনটাই কথা ছিল। তা সত্ত্বেও চলতি বছর এআই এর প্রাণভোমরা হিসেবে পরিচিত চিপ কোম্পানি এনভিডিয়ার শেয়ারের দাম এখনো প্রায় 33% বেড়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার ভূমিকাও স্পষ্টভাবে বিটকয়েনের সহায়ক ছিল। মূলধারার আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন ক্রিপ্টো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা এটিএফ বাজারজাত করছে। তবে ক্রিপ্টো নিয়ে যুক্তরাজ্যের আর্থিক নিয়ন্ত্রণ সংস্থাগুলো বেশ সতর্ক অবস্থানে রয়েছে। ইতিমধ্যেই ক্রিপ্টো বাজারের অনেক ক্ষেত্র নিয়ন্ত্রণে আনার প্রস্তাব দিয়েছে তারা। আন্তর্জাতিক বাজার বিশ্লেষকেরা বলছেন, আর্থিক খাতের মূলধারায় জায়গা করে নেয়ার পরও বিটকয়েন অনেকটাই একঘেয়ে। জেপি মর্গান ও ব্ল্যাকরকের মতো প্রতিষ্ঠান যখন বিটকয়েনকে সাধারণ সম্পদ শ্রেণী হিসেবে উল্লেখ করে, তখন তার বিপ্লবী চরিত্র কিছুটা হারিয়ে যায়। এমনই তথ্য উঠে এসেছে মার্কেট সার্ভে থেকে।
পরিসংখ্যান বলছে অক্টোবর মাসে সোনা ও বিটকয়েনের গতিপথ প্রকৃত অর্থে আলাদা হয়ে যায়। সে সময় বিটকয়েনের দ্রুত দরপতন ঘটে। মূলত চীনের উপর শুল্ক আরোপের হুমকি দেওয়া নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের প্রতিক্রিয়ায় তুলনামূলকভাবে ছোট বাজারে বিপুল পরিমাণ বিটকয়েন বিক্রি হয়ে যায়। মূল কথা হলো শেয়ার বাজার ও মূল্যবান ধাতুর মতো বিটকয়েন এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। পুরো ক্রিপ্টো বাজারের মূল্য 6 সপ্তাহে $1,00,00,000 বেশি কমে যায়। অক্টোবরের শুরুতে বিটকয়েনের দাম ছিল $1,26,000। সেই দাম এখন কমে হয়েছে মাত্র $87,000। তবে বিটকয়েনের এই পতনের ধারাবাহিকতা কোথায় গিয়ে ঠেকবে তাই দেখার বিষয়। ইমরুল হাসান, RTV। উইন্ডোজ সক্রিয় করার জনপ্রিয় ওপেন সোর্স টুল মাইক্রোসফট অ্যাক্টিভেশন স্ক্রিপ্টস MAS এর নাম ব্যবহার করে ভুয়া ডোমেইনের মাধ্যমে ক্ষতিকর পাওয়ারশেল স্ক্রিপ্ট ছড়ানোর ঘটনা সামনে এসেছে। এতে ব্যবহারকারীদের কম্পিউটারে কসমালি লোডার নামক একটি ম্যালওয়্যার সংক্রমিত হচ্ছে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম ব্লিপিং কম্পিউটার। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসার। উইন্ডোজ অ্যাক্টিভেশনের নামে নতুন সাইবার হুমকির মুখে পড়েছেন উইন্ডোজ ব্যবহারকারীরা। জনপ্রিয় টুল MAS এর নাম ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট থেকে ছড়ানো হচ্ছে ক্ষতিকর পাওয়ারশেল স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্ট চালানোর পর ব্যবহারকারীদের কম্পিউটারে ঢুকে পড়ছে কসমালি লোডার নামক ম্যালওয়্যার। প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম ব্লিপিং কম্পিউটারের প্রতিবেদন অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে একাধিক MAS ব্যবহারকারী হঠাৎ সতর্কতামূলক পপ আপ পাওয়ার কথা জানিয়েছেন। বার্তায় বলা হয়, উইন্ডোজ সক্রিয় করার সময় কমান্ড লেখায় সামান্য ভুলের কারণেই তাদের সিস্টেম সংক্রমিত হয়েছে। এই ঘটনার পরই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ব্যবহারকারীরা জানান, প্রকৃত ডোমেইন get.activated.win এর পরিবর্তে তারা ভুল করে লিখছেন get.activate.win। মাত্র একটি অক্ষরের পার্থক্যের কারণে তারা ভুয়া ডোমেইনে প্রবেশ করেন। সেখান থেকেই ক্ষতিকর স্ক্রিপ্ট ডাউনলোড হয়ে সক্রিয় হয়ে পড়ে। সতর্কবার্তায় দাবি করা হয়, এই ভুলের ফলে কম্পিউটারে কসমালি লোডার ম্যালওয়্যার প্রবেশ করেছে। এতে বলা হয়, ম্যালওয়্যারটির নিরাপত্তা দুর্বল হওয়ায় আক্রান্ত কম্পিউটার দূর থেকে নিয়ন্ত্রণের ঝুঁকিতে থাকতে পারে। এ কারণে দ্রুত উইন্ডোজ পুনরায় ইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে এই ম্যালওয়্যার ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি মাইনিং সফটওয়্যার ও রিমোট অ্যাক্সেস ট্রোজান ছড়ানোর নজির রয়েছে। জিডাটা প্রতিষ্ঠানের গবেষকরাও একই ধরনের সতর্কতার তথ্য দিয়েছেন। তবে আক্রান্ত ব্যবহারকারীদের কাছে সতর্কবার্তাগুলো কে পাঠিয়েছে সেই বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ব্লিপিং কম্পিউটারের প্রতিবেদনে ধারণা করা হয়েছে, কোনো নিরাপত্তা গবেষক ম্যালওয়্যারের নিয়ন্ত্রণ প্যানেলে প্রবেশ করে সেখান থেকে সতর্কবার্তাগুলো পাঠিয়েছেন। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই। এদিকে MAS প্রকল্পের রক্ষণাবেক্ষণকারীরা ব্যবহারকারীদের সতর্ক করেছেন। তারা পাওয়ারশেলে কমান্ড লেখার সময় প্রতিটি অক্ষর যাচাই করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি অজানা উৎস থেকে কোড চালানো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরাফাত ইয়াসার, RTV। বড়দিন কেন্দ্র করে ভারতে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হামলা, ক্রিসমাসের ধর্মীয় আচার বাতিল এবং ছুটি প্রত্যাহারের ঘটনায় উদ্বেগ বাড়ছে। বিভিন্ন রাজ্যে হিন্দুত্ববাদী গোষ্ঠীর হামলার মুখে আতঙ্কে দিন কাটাচ্ছেন দেশটিতে বসবাস করা খ্রিস্টান সম্প্রদায়। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ভারতের বিভিন্ন রাজ্যে খ্রিস্টানদের উপর সহিংসতা ও চাপ বাড়ছে। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ গির্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে হিন্দুত্ববাদী গোষ্ঠীর বিরুদ্ধে। কেরালা রাজ্যে সরকারি লোক ভবনের কর্মীদের বড়দিনের ছুটি বাতিল করে 25 ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সুশাসন দিবসের কর্মসূচিতে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়। খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিনে এই সিদ্ধান্ত ভারত জুড়ে সমালোচনার জন্ম দেয়। একই চিত্র দেখা গেছে উত্তরপ্রদেশেও। শিক্ষার্থীদের সরকারি অনুষ্ঠানে অংশ নেয়া এবং বড়দিনে স্কুল বন্ধ না রাখার ঘোষণা দিয়েছে যোগী আদিত্যনাথ সরকার। মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থার পরিপন্থী।
শুধু প্রশাসনিক চাপ নয়, সহিংসতার চিত্র দেখা গেছে বিভিন্ন স্থানে। খ্রিস্টান ছাত্রদের সংগঠন ইভাঞ্জেলিক্যাল ফেলোশিপ অব ইন্ডিয়ার তথ্য বলছে 2023 সালে খ্রিস্টানদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ছিল 601টি। 2024 সালে তা বেড়ে দাঁড়ায় 830-এ, যা গেল এক দশকের মধ্যে সর্বোচ্চ। ছত্তিশগড়ের ধামতরি জেলায় একটি প্রার্থনা সভায় হামলা চালিয়ে গির্জা ভাঙচুর, বাইবেল পড়ানো এবং প্রার্থনারতদের মারধরের অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা খ্রিস্টানদের প্রার্থনা না করার হুমকিও দেয়। বিশেষজ্ঞরা বলছেন এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিজেপি শাসিত রাজ্যগুলোতে কার্যকর হওয়া ধর্মান্তর বিরোধী আইন অনেক ক্ষেত্রে উগ্রপন্থীদের নিজ হাতে আইন তুলে নিতে উৎসাহিত করছে। চলতি বছর বিশ্ব হিন্দু পরিষদের মতো সংগঠনগুলোও হিন্দুদের বড়দিন উদযাপন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। এরপর উত্তরাখণ্ডে বিক্ষোভের মুখে বড়দিনের অনুষ্ঠান বাতিল করা হয়। ফলে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের মধ্যে গভীর নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন ধর্মীয় ছুটি বাতিল থেকে শুরু করে গির্জা ভাঙচুর, এসব ঘটনা যদি স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া হয় তবে তা ভারতের গণতন্ত্র ও বহুত্ববাদের জন্য এক গভীর সংকেত হিসেবেই গণ্য হবে। ইমতিয়াজ আহমেদ, RTV। দর্শক, এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।